সুপ্রিয় ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা নবম ও দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয়ের সপ্তম অধ্যায় অর্থাৎ খতিয়ান সম্পর্কে আলোচনা করব এবং এই খতিয়ানের বিস্তারিত কি আমরা শিখব তা আমি প্রথমেই তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। এই অনুযায়ী আমরা আজকের ক্লাসটা অনুসরণ করব এবং আমরা সবাই এই ক্লাসে যখন উপস্থিত থাকব অর্থাৎ বাসায় যখন আমরা এটা দেখব সে সময় আমরা সবাই অবশ্যই আমাদের নবম ও দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বই, ক্যালকুলেটর, খাতা, স্কেল এগুলা অর্থাৎ পড়ার এবং পড়ালেখার সামগ্রী যা যা তোমার প্রয়োজন তার সামনে নিয়ে বসবে আমি আশা করব। তো আমরা এখনই প্রথমে জানিয়ে দিব যে কোন এই চ্যাপ্টারের কোন বিষয় নিয়ে আমরা আলোচনা করব। শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা হিসাব বিজ্ঞান নবম ও দশম শ্রেণীর অধ্যায় 7 খতিয়ান নিয়ে আলোচনা করব। গত দুটা ক্লাসে আমি তোমাদের পঞ্চম অধ্যায় নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা সপ্তম অধ্যায় নিয়ে আলোচনা করব। আজকে লেকচার নাম্বার 3। এই অধ্যায় থেকে আমরা যা শিখব অর্থাৎ খতিয়ান অধ্যায় থেকে আমরা যা শিখব তা হলো খতিয়ানের ধারণা, খতিয়ানের বৈশিষ্ট্য, খতিয়ানের গুরুত্ব, খতিয়ান হিসাব সমূহের তালিকা, জাবেদা ও খতিয়ানের মধ্যকার পার্থক্য, হিসাবের জের টানা বা ব্যালেন্সিং, খতিয়ান হিসাবের ছক সম্পর্কে ধারণা, সৃজনশীল প্রশ্নের সমাধান। আমরা একে একে এইসব বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তোমরা সবাই মনোযোগী হবে এবং আমি আশা করব যে নবম এবং দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয় শিক্ষার্থীরা অবশ্যই তোমরা উপকৃত হবে। প্রথমেই আমরা খতিয়ানের ধারণা বা খতিয়ান কি, খতিয়ান বলিতে কি বুঝো এই বিষয়ে আমরা আলোচনা করব। খতিয়ানের ধারণা বা খতিয়ান কাকে বলে বা খতিয়ান বলিতে কি বুঝো? প্রতিষ্ঠানে বিভিন্ন শ্রেণীর হিসাব যেমন সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, আয়, ব্যয় ও লাভ ক্ষতির হিসাব সংরক্ষণ করা হয়। এসব হিসাবসমূহকে এক কথায় খতিয়ান বলা হয়। আমি আবার বলছি, প্রতিষ্ঠানে বিভিন্ন শ্রেণীর হিসাব যেমন সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, আয়, ব্যয় ও লাভ ক্ষতির হিসাব সংরক্ষণ করা হয়। এসব হিসাবসমূহকে এক কথায় খতিয়ান বলা হয়। একটি চলমান ব্যবসায় প্রতিষ্ঠানে সম্পদ, দায় ও মালিকানা সত্ত্ব সম্পর্কিত হিসাবসমূহে সাধারণত প্রারম্ভিক ডেবিট ও ক্রেডিট জের থাকে। নির্দিষ্ট হিসাবকালের সম্পন্ন লেনদেনসমূহের ফলাফল খতিয়ানে সংরক্ষিত হিসাবসমূহে যথাযথভাবে স্থানান্তর করা হয়। হিসাবকাল শেষে প্রতিটি হিসাবের জের নিরূপণ করা হয়। এই প্রক্রিয়ায় একটি ব্যবসায় প্রতিষ্ঠানের নির্দিষ্ট সময়কালের আয়, ব্যয়, লাভ ও ক্ষতির পরিমাণ নিরূপণ করা হয় এবং একটি নির্দিষ্ট তারিখে উক্ত প্রতিষ্ঠানের সম্পদ, দায় ও মালিকানা সত্ত্বের পরিমাণ জানা যায়। এরপরে আমরা দেখব খতিয়ানের বৈশিষ্ট্য। খতিয়ান যে সমস্ত বৈশিষ্ট্যের উপর প্রতিষ্ঠিত সেই বৈশিষ্ট্যগুলো আমরা আলোচনা করব। খতিয়ানের বৈশিষ্ট্যসমূহ নিম্নরূপ। 1 নাম্বার, প্রতিটি হিসাবের শিরোনাম প্রদান করতে হবে। মনে রাখতে হবে শিক্ষার্থী বন্ধুরা যে প্রতিটা হিসাব যখন আমরা প্রস্তুত করব তার শিরোনাম প্রদান করতে হবে। প্রথমে হিসাবের উপরে হিসাবের নাম লিখতে হবে। কোন হিসাব আমরা করব সেই হিসাবের নাম লিখতে হবে, হিসাবের শিরোনাম দিতে হবে। 2 নাম্বার, খতিয়ান প্রস্তুতে টি ছক বা চলমান জের ছক অনুসরণ করা যায়। আমরা আগেই দেখেছি যে খতিয়ান প্রস্তুতের ক্ষেত্রে আমরা দুটা ছক অনুসরণ করতে পারি। দুটা ছক, একটা হলো টি ছক আর একটা হলো চলমান জের ছক। 3 নাম্বার, প্রতিটি হিসাবের পৃথক পৃথক জের বা উদ্বৃত্ত নির্ণয় করা হয়। প্রতিটি হিসাবের
পৃথক পৃথক জের বা উদ্বৃত্ত নির্ণয় করা হয়। 4 নাম্বার, খতিয়ান প্রস্তুতে জাবেদা সহায়ক বই হিসাবে কাজ করে। জাবেদার উপর ভিত্তি করে খতিয়ান প্রস্তুত করতে পারলে আমরা অতি সহজেই খতিয়ান প্রস্তুত করতে পারি। এই জন্য খতিয়ানকে জাবেদার সহায়ক বই হিসাবে গণ্য করা হয়। 5 নাম্বার, খতিয়ানে হিসাব লিপিবদ্ধের সময় জাবেদা পৃষ্ঠা উল্লেখ করা হয়। খতিয়ানে হিসাব লিপিবদ্ধের সময় জাবেদা পৃষ্ঠা উল্লেখ করা হয়, অর্থাৎ জাবেদার কত নাম্বার পৃষ্ঠা থেকে এই আইটেমটা আনা হলো সেটা খতিয়ানে জাবেদা পৃষ্ঠার ঘরে লিপিবদ্ধ করতে হয়। 6 নাম্বার, খতিয়ানের উদ্বৃত্ত দ্বারা রেওয়ামিল প্রস্তুতপূর্বক হিসাবে গাণিতিক শুদ্ধতা যাচাই করা যায়। খতিয়ান প্রস্তুত করার পরে খতিয়ানের উদ্বৃত্ত নিয়ে আমরা রেওয়ামিল প্রস্তুত করতে পারি এবং এই রেওয়ামিলের মাধ্যমে আমরা হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করতে পারি। এরপরে আমরা দেখব যে খতিয়ানের গুরুত্ব কী। খতিয়ানের গুরুত্ব অপরিসীম। ব্যবসায় কার্য সঠিকভাবে বা হিসাব রক্ষণ কার্যাবলী সঠিকভাবে সংরক্ষণ করতে হলে খতিয়ান অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। লেনদেনসমূহ সুশৃঙ্খলভাবে সাজিয়ে লিখে রাখা হয় বিধায় হিসাব তথ্য ব্যবহারকারীগণ সহজেই তাদের প্রয়োজনীয় তথ্য খতিয়ান হতে পেতে পারে। আমি আবার রিপিট করছি, লেনদেনসমূহ সুশৃঙ্খলভাবে সাজিয়ে লিখে রাখা হয় বিধায় হিসাব তথ্য ব্যবহারকারীগণ সহজেই তাদের প্রয়োজনীয় তথ্য খতিয়ান হতে পেতে পারে। খতিয়ান হতে ব্যবসায়ের আয়, ব্যয়, সম্পদ, দায় ও মালিকানা সত্ত্বের পরিমাণ সম্পর্কে ধারণা করা সম্ভব। তাহলে খতিয়ান থেকে আমরা ব্যবসায়ের আয়, ব্যয়, সম্পদ, দায় ও মালিকানা সত্ত্বের পরিমাণ সম্পর্কে খুব সহজেই ধারণা পেতে পারি। রেওয়ামিল প্রস্তুতের জন্য প্রয়োজনীয় উদ্বৃত্ত খতিয়ান হতে সংগ্রহ করা হয় এবং এর মাধ্যমে হিসাবে গাণিতিক শুদ্ধতা যাচাই করা যায়। আমরা রেওয়ামিল প্রস্তুত করতে হলে রেওয়ামিলের যে বিভিন্ন হিসাবের ব্যালেন্স বা উদ্বৃত্ত আমরা নিয়ে আসি খতিয়ান হতে সেই সংগ্রহ করা হয় সেগুলো, এবং এর মাধ্যমে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা যায়। রেওয়ামিল প্রস্তুতের মাধ্যমে আমরা হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করতে পারি। খতিয়ানের গুরুত্ব উপকারিতা প্রকাশের জন্য একটি কথাই প্রচলিত রয়েছে, খতিয়ান হিসাবের সকল বইয়ের রাজা। খতিয়ান অনেক গুরুত্বপূর্ণ এবং এই কথা থেকে আমরা খুব সহজেই অনুধাবন করতে পারি যে খতিয়ান কতটা গুরুত্বপূর্ণ। খতিয়ানের গুরুত্ব ও প্রয়োজনীয়তা এবং উপকারিতা বিবেচনা করে খতিয়ানকে সকল হিসাবের রাজা বলা হয়। খতিয়ানকে বলা হয় সমস্ত হিসাব বইয়ের রাজা। এ থেকে আমরা বুঝতে পারি যে খতিয়ান কত গুরুত্বপূর্ণ। পরবর্তীতে আমরা খতিয়ান হিসাব সময়ের তালিকা। আমরা খতিয়ান একটা তালিকা আমরা দেখব, যে তালিকার মাধ্যমে আমরা বুঝতে পারব যে কোন কোন হিসাব খতিয়ানের অন্তর্ভুক্ত হতে পারে। শিক্ষার্থীদের সুবিধার জন্য কতিপয় খতিয়ান হিসাবের তালিকা নিম্নে প্রদান করা হলো। সম্পদ হিসাবের তালিকা। আমরা জানি যে সম্পদ হিসাব ব্যবসায়ের যে নগদ টাকা পয়সা, আসবাবপত্র, কলকবজা, যন্ত্রপাতি, ব্যাংকে জমা টাকা, এগুলার সবগুলো মিলে বলা হয় সম্পদ। এই সম্পদ হিসাব এর তালিকা আমি এখন তোমাদের বলছি। প্রথমে নগদান হিসাব, আসবাবপত্র হিসাব, দেনাদার হিসাব, অগ্রিম খরচ হিসাব, মজুদ পণ্য হিসাব, ভূমি ও দালানকোঠা হিসাব, যন্ত্রপাতি হিসাব, সুনাম হিসাব, ব্যাংক হিসাব, এগুলা সব সম্পদের তালিকা। আমি আবার রিপিট করছি এই বিষয়টা। 1 নম্বর সম্পদ হিসাবের তালিকার মধ্যে আমরা দেখতে পাচ্ছি ক নাম্বারে নগদান হিসাব, খ নাম্বার আসবাবপত্র হিসাব, ঘ নাম্বার দেনাদার হিসাব, ঘ নাম্বার অগ্রিম খরচ হিসাব, মজুদ পণ্য হিসাব, চ ভূমি ও দালানকোঠা হিসাব, ছ যন্ত্রপাতি হিসাব, বর্গজা সুনাম হিসাব এবং ঝ ব্যাংক হিসাব। এগুলাকে আমরা বলতে পারি সম্পদ হিসাবের তালিকা। এছাড়া অঙ্কের প্রয়োজনে অঙ্ক করার সময় আমরা আরও অনেক সম্পদের তালিকা
অনেক সম্পদ হিসাবের তালিকা আমরা পাবো, সেটা অঙ্ক দেখে সমাধান করার সময় আমরা বুঝতে পারবো যে কোনটা কোনটা সম্পদ। এরপরে দায় হিসাবের তালিকা। দায় হিসাবের তালিকা পাওনাদার হিসাব, যেটার আর এক নাম বলা হয় প্রদেয় হিসাব। পাওনাদার হিসাব বা প্রদেয় হিসাব। দায় হিসাবের তালিকা পাওনাদার হিসাব বা প্রদেয় হিসাব। পাওনাদার হিসাব বা প্রদেয় হিসাব। এরপরে ঋণ হিসাব। ঋণ হিসাব আরেকটা দায় হিসাব। এরপরে বকেয়া বেতন হিসাব, যেটা দায় হিসাবের অন্তর্ভুক্ত। অনুপার্জিত অগ্রিম আয়। অনুপার্জিত আয় বা অগ্রিম আয় আরেকটা প্রদেয় বিল হিসাব। এটা হলো দায়ের তালিকা। তাহলে আমরা দেখতে পাচ্ছি দায় হিসাবের তালিকার মধ্যে পাওনাদার হিসাব, ঋণ হিসাব, বকেয়া বেতন হিসাব, অনুপার্জিত বা অগ্রিম আয় হিসাব, প্রদেয় বিল হিসাব বা প্রদেয় নোট হিসাব, এগুলা দায় হিসাবের অন্তর্ভুক্ত। এগুলা সবই দায় হিসাবের অন্তর্ভুক্ত। এরপরে আমরা দেখব মালিকানা সত্ত্ব হিসাবের তালিকা। মালিকানা সত্ত্ব হিসাবের তালিকা। মালিকানা সত্ত্ব হিসাব, মালিকের সত্ত্বকে বলা হয় মালিকানা সত্ত্ব। কারবারের প্রতি মালিকের যে দাবি বা অধিকার, সেটাকে বলা হবে মালিকানা সত্ত্ব। এই মালিকানা সত্ত্বের মধ্যে প্রথমে আসে মূলধন। মালিক কারবারে যে পরিমাণ টাকা বিনিয়োগ করে থাকে তাকে বলা হবে মূলধন। এরপর উত্তোলন হিসাব, মূলধন হিসাব, উত্তোলন হিসাব, সাধারণ সঞ্চিতি হিসাব, এগুলো সবই মালিকানা সত্ত্বের অন্তর্ভুক্ত। তাহলে মালিকানা সত্ত্বের মধ্যে মূলধন, উত্তোলন এবং সাধারণ সঞ্চিতি হিসাব, এগুলো সবই মালিকানা সত্ত্বের অন্তর্ভুক্ত। আয় হিসাবের তালিকা। আয় হিসাবের তালিকার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে আসবে বিক্রয় হিসাব। একটা ব্যবসা প্রতিষ্ঠানের পণ্যদ্রব্য বিক্রয় লব্ধ অর্থ হতে যে টাকা আসে সেটাকে বলা হবে বিক্রয় হিসাব। প্রাপ্ত ভাড়া হিসাব, ভাড়া পাওয়া গেলে সেটাকে বলা হবে প্রাপ্ত ভাড়া হিসাব। প্রাপ্ত কমিশন হিসাব, প্রাপ্ত বাট্টা হিসাব, শিক্ষানবিশ সালামি হিসাব, বিনিয়োগের সুদ হিসাব, এগুলা আয় হিসাবের তালিকা। আমি আয় হিসাবের তালিকাটা আবার রিপিট করছি। বিক্রয় হিসাব, প্রাপ্ত ভাড়া হিসাব, প্রাপ্ত কমিশন হিসাব, প্রাপ্ত বাট্টা হিসাব, শিক্ষানবিশ সালামি হিসাব, বিনিয়োগের সুদ হিসাব, এগুলা আয় হিসাবের তালিকা। এরপরে ব্যয় হিসাবের তালিকা। ব্যয় হিসাবের তালিকা, আয়ের বিপরীত হবে ব্যয়। ব্যয় হিসাবের তালিকা, এখানে আমরা দেখতে পাচ্ছি ব্যয় হিসাবের মধ্যে প্রথমে ক্রয় হিসাব। পণ্যদ্রব্য ক্রয় করলে যে খরচ হয় সেটা হলো ব্যয় হিসাব অন্তর্ভুক্ত এবং সেটা হলো ক্রয় হিসাব। বেতন হিসাব, কারবারের কর্মচারীদের বা কর্মকর্তাদের বেতন বাবদ যে খরচ হবে সেটাকে বলা হবে বেতন হিসাব। মজুরি হিসাব, ওয়ার্কারদের যে মজুরি প্রদান করা হবে সেটাকে বলা হবে মজুরি হিসাব। অবচয় হিসাব, স্থায়ী সম্পদের ব্যবহারজনিত ক্ষয়ক্ষতিকে বলা হয় অবচয় এবং এই অবচয় সংক্রান্ত খরচকে বলা হবে অবচয় হিসাব। তাহলে ব্যয় হিসাবের তালিকার মধ্যে ক্রয় হিসাব, বেতন হিসাব, মজুরি হিসাব, অবচয় হিসাব। আরও আইটেম ব্যয় হিসাবের অন্তর্ভুক্ত আরও কিছু দফা আছে, যেটা হলো বিজ্ঞাপন হিসাব, বিমা খরচ বা বিমা হিসাব, ভাড়া হিসাব, কর ও বিক্রয় হিসাব, কুরিন হিসাব। এগুলা সব ব্যয় হিসাবের তালিকা। আমি ব্যয় হিসাবের তালিকা আবার রিপিট করছি। ব্যয় হিসাবের মধ্যে ক্রয় হিসাব, বেতন হিসাব, মজুরি হিসাব, অবচয় হিসাব, বিজ্ঞাপন হিসাব, বিমা হিসাব, ভাড়া হিসাব, কর ও বিক্রয় হিসাব, কুরিন হিসাব, এগুলো সবই ব্যয় হিসাবের অন্তর্ভুক্ত। এরপরে আমরা দেখব জাবেদা এবং খতিয়ানের পার্থক্য। এর আগে আমরা জাবেদা শিখেছি, এখন আমরা জাবেদা এবং খতিয়ানের পার্থক্য নিয়ে আলোচনা করব। জাবেদা ও খতিয়ান উভয়ই হিসাব চক্রের ধাপের অন্তর্ভুক্ত। আমরা জানি যে হিসাব চক্রের আলাদা আলাদা দুটি ধাপ, একটা ধাপ জাবেদা আর একটা ধাপ খতিয়ান। খতিয়ান জাবেদা অপেক্ষা অধিক গুরুত্বপূর্ণ এবং ব্যবহার উপযোগী। জাবেদার চেয়ে খতিয়ান অধিক গুরুত্বপূর্ণ।
জাবেদা বই সংরক্ষণ ঐচ্ছিক, তবে খতিয়ান প্রস্তুতকরণ বাধ্যতামূলক। জাবেদা প্রস্তুত করা বাধ্যতামূলক নয়, তবে খতিয়ান প্রস্তুত করা বাধ্যতামূলক। খতিয়ানে উদ্বৃত্ত হতে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা যায়। খতিয়ানের উদ্বৃত্ত হতে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা যায় এবং পাশাপাশি আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা নিরূপণ করা যায়। খতিয়ান জাবেদা ও খতিয়ান প্রস্তুতে ব্যবহৃত ছকের মধ্যে যথেষ্ট পার্থক্য বা অমিল রয়েছে। জাবেদায় শুধু লেনদেনের ডেবিট ও ক্রেডিট পক্ষ শনাক্ত করা হয়, অপরদিকে খতিয়ানে প্রতিটি হিসাবের মোট ডেবিট ও মোট ক্রেডিটের পার্থক্যকরণের মাধ্যমে উদ্বৃত্ত নির্ণয় করা হয়। খতিয়ান সুষ্ঠু ও নির্ভুলভাবে প্রস্তুতের জন্য জাবেদা সহায়ক বই হিসাবে কাজ করে। এই আলোচনার মাধ্যমে আমরা জাবেদা এবং খতিয়ানের মধ্যে পার্থক্য সম্পর্কে অবগত হলাম। আমি এই বিষয়টা আবার রিপিট করছি। জাবেদা খতিয়ানের পার্থক্য। জাবেদা ও খতিয়ান উভয় হিসাব চক্রের ধাপের অন্তর্ভুক্ত, তবে খতিয়ান অপেক্ষা জাবেদা অধিক গুরুত্বপূর্ণ এবং ব্যবহার উপযোগী। জাবেদা বই সংরক্ষণ ঐচ্ছিক, তবে খতিয়ান প্রস্তুতকরণ বাধ্যতামূলক। খতিয়ান উদ্বৃত্ত হতে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাইয়ের পাশাপাশি ব্যবসায় আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা নিরূপণ করা সহজ হয়। জাবেদা ও খতিয়ান প্রস্তুতে ব্যবহৃত ছকের মধ্যে যথেষ্ট অমিল রয়েছে। জাবেদায় শুধু লেনদেনের ডেবিট এবং ক্রেডিট পক্ষ শনাক্তকরণ করা হয়, অপরদিকে খতিয়ানে প্রতিটি হিসাবের মোট ডেবিট ও মোট ক্রেডিটের পার্থক্যকরণের মাধ্যমে উদ্বৃত্ত নির্ণয় করা হয়। খতিয়ান সুষ্ঠু ও নির্ভুলভাবে প্রস্তুতের জন্য জাবেদা সহায়ক বই হিসাবে কাজ করে। এরপরে আমরা দেখব হিসাবের জের টানা বা ব্যালেন্সিং। হিসাবের জের টানা বা ব্যালেন্সিং। আমরা খতিয়ান হিসাবের কি করে জের টানতে হয় বা ব্যালেন্সিং করতে হয় সেটা আমরা দেখব। খতিয়ান প্রস্তুতকরণের ক্ষেত্রে প্রথম ধাপে লেনদেনগুলো পোস্টিং করা হয় এবং পরবর্তী ধাপে ব্যালেন্সিং বা উদ্বৃত্ত নির্ণয় করা হয়। প্রথম ধাপে পোস্টিং করা অর্থাৎ জাবেদা থেকে খতিয়ান স্থানান্তর করা হয়, আর পরবর্তী ধাপে ব্যালেন্সিং বা উদ্বৃত্ত নির্ণয় করা হয়। সাধারণ অর্থে উদ্বৃত্ত বা ব্যালেন্স অবশিষ্ট অর্থে ব্যবহৃত হয়। সাধারণত উদ্বৃত্ত বা ব্যালেন্স অবশিষ্ট অর্থে ব্যবহৃত হয়। যেমন 5 কেজি চাল ক্রয় করা হলো বা 5 কেজি যে কোনো পণ্যদ্রব্য ক্রয় করা হলো এবং তার মধ্যে 3 কেজি ভোগ করা হলো, এক্ষেত্রে বাকি রইল 2 কেজি, যেটাকে বলা হয় ব্যালেন্স। আমি আবার বলছি যে 5 কেজি চাল ক্রয় করা হলো এবং তার থেকে 3 কেজি চাল ভোগ করা হলো, তাহলে অবশিষ্ট রইল 5 কেজি মাইনাস 3 কেজি ইকুয়াল টু 2 কেজি। এই 2 কেজিকে বলা হবে অবশিষ্ট বা ব্যালেন্স। হিসাবের জের নির্ণয় অনেকটা এইরূপ। হিসাবে পোস্টিং পরবর্তী ডেবিট ও ক্রেডিট দিকের পার্থক্য নির্ণয় করাকে জের টানা বা ব্যালেন্সিং বলা হয়। আমি এটা আবার বলছি, হিসাবের জের টানা বা ব্যালেন্সিং কাকে বলে? হিসাবে পোস্টিং পরবর্তী ডেবিট ও ক্রেডিট দিকের পার্থক্য নির্ণয় করাকে জের টানা বা ব্যালেন্সিং বলা হয়। ডেবিট এবং ক্রেডিট দুদিকের পার্থক্য নির্ণয় করাকে বলা হবে জের টানা বা ব্যালেন্সিং। হিসাবের জের টানা বা ব্যালেন্সিংয়ের ক্ষেত্রে সাধারণত নিম্নোক্ত নিয়মাবলী অনুসরণ করতে হয়। জের টানা বা ব্যালেন্সিংয়ের ক্ষেত্রে আমরা সাধারণত নিম্নোক্ত নিয়মকানুন অনুসরণ করব। ক, হিসাবে ডেবিট এবং ক্রেডিট দিকে যোগফল সর্বদা সমান করতে হবে। তাই যেদিকে যোগফল বড় তা উভয় দিকে টাকার কলামে লিখতে হবে। হিসাবে ডেবিট এবং ক্রেডিট দিকে যোগফল সবসময় সমান করতে হবে। এই কারণে যেদিকে যোগফল বড় উভয় দিকে টাকার কলামে সে টাকায় লিখতে হবে। খতিয়ানের উভয় দিকের যোগফলের নিচে দুটি সমান্তরাল রেখা টেনে হিসাব বন্ধ করতে হবে। খতিয়ানের উভয় দিকের যোগফলের নিচে দুটি সমান্তরাল রেখা টেনে বন্ধ করতে হবে। সাধারণত নির্দিষ্ট সময় শেষ তারিখে হিসাবে ডেবিট ও ক্রেডিট দিকের পার্থক্য নির্ণয় করা হয়। সাধারণত নির্দিষ্ট সময় শেষ তারিখে হিসাবে ডেবিট ও ক্রেডিট দিকের পার্থক্য নির্ণয় করা হয়। পার্থক্যটি ব্যালেন্স সিডি অর্থাৎ উদ্বৃত্ত স্থানান্তর হবে কথাটি লিখে কম টাকার কলামে বসিয়ে উভয় দিকে সমান করতে হবে। ঘ,
সময়ের শেষ তারিখের ব্যালেন্স সিডি পরবর্তী সময়ের প্রথম তারিখের ব্যালেন্স বিডি, অর্থাৎ উদ্বৃত্ত স্থানান্তর হয়েছে কথাটি লিখে বিপরীত দিকে বসাতে হবে। আমি হিসাবের যে টানা বা ব্যালেন্সিং আরেকবার বলছি। ক, হিসাবের ডেবিট এবং ক্রেডিট দিকের যোগফল সর্বদা সমান করতে হবে। তাই যেদিকে যোগফল বড় তা উভয় দিকের টাকার কলামে লিখতে হবে, যেদিকে যোগফল বড় তা উভয় দিকের টাকার কলামে লিখতে হবে, প্রথম কাজ। দ্বিতীয় কাজ, উভয় দিকে যোগফলের নিচে দুটি সমান্তরাল রেখা টেনে হিসাব বন্ধ করে দিতে হবে। উভয় দিকে যোগফলের নিচে দুটো দাগ টেনে হিসাব বন্ধ বা ক্লোজ করতে হবে। গ, সাধারণত নির্দিষ্ট সময়ের শেষ তারিখে হিসাবের ডেবিট ক্রেডিট দিকের পার্থক্য নির্ণয় করা হয়। এটা নির্দিষ্ট সময় শেষে হিসাবের ডেবিট এবং ক্রেডিট দিকে পার্থক্য নির্ণয় করা হয়। পার্থক্যটি ব্যালেন্স সিডি অর্থাৎ উদ্বৃত্ত স্থানান্তর হবে কথাটি লিখে কম টাকার কলামে বসিয়ে উভয় দিকে সমান করতে হবে। ঘ, সময়ের শেষ তারিখের ব্যালেন্স সিডি পরবর্তী সময়ের প্রথম তারিখের ব্যালেন্স বিডি অর্থাৎ উদ্বৃত্ত স্থানান্তর হয়েছে কথাটি লিখে বিপরীত দিকে বসাতে হবে। যেদিকে সিডি হবে তার বিপরীত দিকে বিডি শব্দটি লিখতে হবে, লিখে একই পরিমাণ টাকা সিডি টাকা বসাতে হবে। এখন আমরা হিসাবে যে টানা বা ব্যালেন্সিংয়ের কতিপয় শব্দ সংক্ষেপ আছে যেগুলো আমরা শিখব যে কি শব্দ লিখতে হয় যে টানা বা ব্যালেন্সিং। প্রথমে সিডি। প্রথমে আমরা দেখছি যে সিডি অর্থাৎ ক্যারিড ডাউন যেটার বাংলা অর্থ নিচে নিত বা স্থানান্তরিত হবে, নিচে নিত বা স্থানান্তরিত হবে। এরপরে বিডি যেটাকে বলা হয় ব্রড ডাউন অর্থাৎ উপর থেকে আনিত বা স্থানান্তরিত হয়েছে। সিএফ ক্যারিড ফরওয়ার্ড সম্মুখে নিত। বিএফ ব্রড ফরওয়ার্ড পেছন থেকে আনিত। আমরা এই টার্মগুলো আবার একটু খেয়াল করব, এই টার্মগুলো আমরা ভালো করে দেখে নিব। প্রথমে আমি বলেছি সিডি ক্যারিড ডাউন নিচ থেকে স্থানান্তরিত, নিচ থেকে নিত বা স্থানান্তরিত হবে। বিডি ব্রড ডাউন উপর থেকে আনিত বা স্থানান্তরিত হয়েছে। সিএফ ক্যারিড ফরওয়ার্ড অর্থাৎ সম্মুখে নিত। বিএফ ব্রড ফরওয়ার্ড পেছন থেকে আনিত। এই শব্দ সংক্ষেপগুলো আমরা মনে রাখব। এরপরে আমরা খতিয়ানের ছক সম্পর্কে ধারণা লাভ করব। খতিয়ানের ছক আমরা আগেই দেখেছি যে হিসাবের আমরা দুটা ছক আগে দেখেছি। দুটা পদ্ধতিতে আমরা খতিয়ান হিসাব প্রস্তুত করতে পারি, যথা ক সনাতন বা টি ছক এবং খ আধুনিক চলমানজের ছক। আমরা এই দুটা ছকে শিক্ষার্থী বন্ধুরা আমরা এই দুটা ছকে খতিয়ান হিসাব প্রস্তুত করতে পারি। একটা হলো টি ছক আর একটা আধুনিক চলমানজের ছক বা তার অপর নাম চার ঘোড়া ছক। আমরা এখানে লক্ষ্য করছি যে নিম্নে দুটা ছক আমরা দেখব। একটা কতে বলা হয়েছে টি ছক বা সনাতন ছক আমরা বলতে পারি। এই টি ছকে প্রথমে আমরা যেটা করব, প্রথমে লিখব হিসাবের নাম বা শিরোনাম। হিসাবের নাম বা শিরোনাম আমরা এখানে দেখতে পাচ্ছি যে টি ছকে মোট উভয় দিকে 4টি করে 8টি করে ঘর আছে, 4টি করে 8টি ঘর আছে। বাম পাশে ঘরগুলা হলো তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা। আবার ডান পাশে তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা। হিসাবের বাম পাশে উপরে আমরা লিখব ডেবিট, বাম পাশে উপরে আমরা লিখব ডেবিট, আবার ডান পাশে উপরে থাকবে ক্রেডিট। তাহলে আমি টি ছকের ঘরগুলো আবার বলছি। আমরা দেখতে পাচ্ছি যে বাম দিকেও 4টা,
ডান দিকেও চারটা, চারটা এবং চারটা, মোট 8টা ঘর আছে। বাম দিকের ঘরগুলো হলো তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা। আবার ডান দিকের ঘরগুলো হলো তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা। এটা আমরা টি ছক দেখলাম। এরপরে আমরা আধুনিক চলমান যে ছক দেখব, বা যার আর এক নাম হলো 4 ঘরা ছক। আমরা আগেই দেখেছি যে এই ছকটার টাকা লেখার জন্য 4টি ঘর আছে, এই জন্য এটাকে বলা হয় 4 ঘরা ছক। তো এই 4 ঘরা ছকের মোট ঘরের সংখ্যা প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে আছে তারিখ, তারপরে বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, এরপরে আছে উদ্বৃত্ত টাকা, ডেবিট ক্রেডিট। তাহলে এই ঘরটা আমরা দেখতে পাচ্ছি যে মোট 7টা ঘর আছে। এই 4 ঘরা ছকে বা আধুনিক চলমান যে ছকে মোট 7টা ঘর আছে। একটা হলো তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, উদ্বৃত্ত টাকা। এখানে টাকা লেখার জন্য 4টা ঘর আছে, যে কারণে আমরা এটাকে বলবো 4 ঘরা খতিয়ানের ছক। চলমান জের ছকে কিছু বিশেষ বিষয় আছে, কিছু নোট আমি বলছি তোমাদের, একটু খেয়াল রাখো। নোট 1, চলমান জের ছকে হিসাবের ডেবিট জের যে কোনো সময় জানা যায়। চলমান জের ছকে হিসাবের জের ডেবিট অথবা ক্রেডিট যে কোনো সময় জানা যায়। প্রতিটির পোস্টিংয়ের সঙ্গে সঙ্গে উদ্বৃত্ত বা ব্যালেন্স নির্ণয় করা হয়, সাথে সাথে এটা ব্যালেন্স বের হয়। এটার ব্যালেন্স সাথে সাথে বের হয়। হিসাবের প্রত্যেকটা আইটেম লিপিবদ্ধ করার সাথে সাথে এটার ব্যালেন্স বের হয়ে যায়। চলমান জের ছকে উদ্বৃত্ত লেখার জন্য সাধারণত নিম্নোক্ত নিয়ম অনুসরণ করা হয়। চলমান জের ছকে উদ্বৃত্ত লেখার জন্য আমরা নিম্নোক্ত নিয়ম অনুসরণ করব। শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই বিষয়গুলো ভালো করে খেয়াল করবে। প্রথমে আমি দেখাচ্ছি যে ডেবিট পোস্টিং, হিসাবের পোস্টিং আর হিসাবের উদ্বৃত্ত। প্রথমে দেখো ডেবিট পোস্টিং। ডেবিট পোস্টিং এটা ডেবিট ব্যালেন্সের সাথে যোগ হয়। ডেবিট পোস্টিং হিসাবে ডেবিট ব্যালেন্সের সাথে যোগ হয়। ক্রেডিট পোস্টিং এটা ডেবিট ব্যালেন্সের থেকে মাইনাস হয়। ক্রেডিট পোস্টিং এটা ক্রেডিট ব্যালেন্সের সাথে যোগ হয়। আর ডেবিট পোস্টিং ক্রেডিট ব্যালেন্স থেকে মাইনাস হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ডেবিট এবং ডেবিট ব্যালেন্সের সাথে ডেবিট পোস্টিং সেটা যোগ হবে। আবার ডেবিট ব্যালেন্স সাথে ক্রেডিট পোস্টিং মাইনাস হবে। ক্রেডিট ব্যালেন্সের সাথে ক্রেডিট পোস্টিং যোগ হবে। ক্রেডিট ব্যালেন্স থেকে ডেবিট পোস্টিং মাইনাস হবে। তাহলে ডেবিট যোগ হবে, ডেবিট ক্রেডিট মাইনাস হবে, ক্রেডিট যোগ হবে, ক্রেডিট ডেবিট মাইনাস হবে। নোট 2, বিভিন্ন হিসাবের সাধারণত স্বাভাবিক উদ্বৃত্ত, সাধারণ বা স্বাভাবিক উদ্বৃত্ত উল্লেখ করা হলো। কোন হিসাবের কোন উদ্বৃত্ত বা ব্যালেন্স হয়, এটা শিক্ষার্থী বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, এই জন্য তোমরা এটা খেয়াল রাখবে। আমি দেখাচ্ছি প্রথমে হিসাবের শ্রেণী, তারপরে উদ্বৃত্তের ধরন। হিসাবের শ্রেণী প্রথমে সম্পদ। যদি সম্পদ হিসাব হয় তাহলে সেটা ডেবিট ব্যালেন্স হবে, তাহলে সম্পদ হিসাবের সবসময় ডেবিট ব্যালেন্স হয়। দায় হিসাবে ক্রেডিট ব্যালেন্স হয়। মালিকানা সত্ত্বে ক্রেডিট ব্যালেন্স হয়। আয় হিসাবে ক্রেডিট ব্যালেন্স হয়। ব্যয় হিসাবে ডেবিট ব্যালেন্স হয়। তাহলে আমরা এই 5 রকমের হিসাবে দেখতে পাচ্ছি যে সম্পদ এবং ব্যয় এই দুটো হিসাবে ডেবিট ব্যালেন্স হয়। সম্পদ এবং ব্যয় এই দুটো হিসাবে ডেবিট ব্যালেন্স হয়। এবং মালিকানা সত্ত্ব আয় এই 3টে হিসাবে সাধারণত ক্রেডিট ব্যালেন্স হয়ে থাকে। মালিকানা সত্ত্ব আয় এই 3টে হিসাবের ক্রেডিট ব্যালেন্স হয়ে থাকে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে এই খতিয়ান অধ্যায়ের থিওরিটিক্যাল অংশ, কি করে বিভিন্ন ব্যালেন্স নির্ণয় করতে হবে, কি করে খতিয়ানের ছক তৈরি করতে হবে, এই বিষয়গুলো আমরা শিখলাম। এবং আমরা পরবর্তী ক্লাসে এই চ্যাপ্টারের অঙ্কের সমাধান করব। কিভাবে অঙ্ক আমরা করব সেটা দেখব এর পরের ক্লাসে। তো আজকে এখানেই, খোদা হাফেজ।